ওয়েলকাম ব্যাক টু লেকচার 4। লেকচার 4 আমরা কি পড়বো আজকে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস। আমি বললাম যে রাদারফোর্ডের থিওরির আমরা ব্যাকলগ দেখলাম, রাদারফোর্ড থিওরির পরে আমরা বললাম যে এর পরে সাকসেসফুল থিওরি হচ্ছে বোর থিওরি। বাট বোর থিওরিতে যাওয়ার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। বলতে বোর থিওরি যেটার উপর বেস করে সেটা হচ্ছে প্ল্যাঙ্কস থিওরি। আর প্ল্যাঙ্কস থিওরি আসছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরির পরে। So before going to Planck theory, we need to know about electromagnetic radiations. আর আজকে আমরা তাই করব, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেখব। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডেরও ব্যাপার আছে, ম্যাগনেটিক ফিল্ডেরও ব্যাপার আছে, এবং দুজনকে একসাথে জুড়ে দিয়ে আমরা বানিয়েছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইজি টু। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তোমাদের ফিজিক্সে যথেষ্ট পরিমাণে জ্বালাবে, কিন্তু দেখো আমরা কেমিস্ট্রিটা খুব ভালো লোক, আমরা অতটা তোমায় জ্বালাবো না, বিকজ কেমিস্ট্রি আর গুড, অ্যাকচুয়ালি আই এম এ গুড বয়। তো হোয়াট এভার, তো যেটা বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা EM1 EM2 তোমাদের ফিজিক্সে আছে, তোমরা পড়বে ক্লাস 12-এ, মেবি ক্লাস 12-এ আছে, ডিটেলে পড়বে, ওখানে ভালো করে মন খুলে পড়ো। কিন্তু আমাদের কাজের জন্য যতটুকু লাগবে বাবা আমরা ততটুকুই পড়বো। খুব বেশি আমি জানি না, আমি পারবো না, যতটুকু জানি ততটুকু বলছি। চলো দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমাদের যদি পড়তে হয়, প্রথমে বুঝি এটা আমরা কেন পড়বো। বিকজ দেখো, যে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছিল টু নো দ্য পজিশন অফ ইলেকট্রন বা টু নো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রনস ইন দ্য অ্যাটম, অর্থাৎ অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে আছে সেটা জানতে গেলে যেভাবে করা হয়েছিল সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন অফ লাইট উইথ ম্যাটার। অর্থাৎ লাইটের সাথে ম্যাটার বা বস্তুর যে ইন্টারঅ্যাকশন, মিথস্ক্রিয়া, তার ভিত্তিতে যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো করা হয়েছে সবগুলোরই বেসিস ছিল তাই, অর্থাৎ ইন্টারঅ্যাকশন অফ লাইট উইথ ম্যাটার। তাহলে ইন্টারঅ্যাকশন অফ লাইট উইথ ম্যাটারের মাধ্যমে যেহেতু আমরা ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট জানতে পেরেছি বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে, আবার লাইট ইটসেলফ একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, লাইট একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সুতরাং আমরা পড়ছি অ্যাটমিক স্ট্রাকচার, কোথায় ইলেকট্রন আছে কে আছে জানার চেষ্টা করছি, আর যে রে বা যে আলো বা যে লাইট দিয়ে আমরা কাজটা করলাম তার সম্বন্ধে জানবো না, সেটা তো বড় অন্যায়। তাহলে তার সম্বন্ধে একটু আইডিয়া রাখা আমাদের দরকার, সেই একটুই আইডিয়া দেবো, একটুখানি। তাহলে আমরা কি পড়তে চাইছি এখানে? আমরা পড়তে চাইছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। দেখো তোমরা এটুকু জানো যে যখন কোনো একটা পার্টিকেল অসিলেট করে, আপ অ্যান্ড ডাউন বা ভাইব্রেশন হয়, আপ অ্যান্ড ডাউন অসিলেট করছে বা ভাইব্রেশন হয়, তখন সেখান থেকে কি হয়, একটা ওয়েভ দূরের দিকে চলে যায়, ডিস্ট্যান্ট প্লেসে চলে যায়, তাই তো? তাহলে তার এনার্জি, যখনই কোনো একটা পার্টিকেল আপ অ্যান্ড ডাউন মুভ করে বা ভাইব্রেশন হয়, তখন এনার্জিটা ওয়েভের আকারে কিন্তু তোমার ছড়িয়ে পড়ে। যেমন ধরো পুকুরের মাঝখানে তুমি যদি একটা ঢিল ছুঁড়ে ফেলো, সেখানে ওয়েভ তৈরি হয়, অর্থাৎ ওই পার্টিকুলার জায়গায় যেখানে তুমি ঢিলটা ছুঁড়ে ফেলেছো সেখানকার পার্টিকেলগুলো আপ অ্যান্ড ডাউন হয়েছে বা ভাইব্রেট করেছে, এবং ইন দ্যাট কেস দ্য এনার্জি ওয়াজ ট্রান্সমিটেড থ্রু ওয়েভ টুয়ার্ডস দ্য এজ অফ দ্য পন্ড, পুকুরের ধারের দিকে ছড়িয়ে পড়েছে, তাই তো? অর্থাৎ এনার্জিটা যখনই কোনো পার্টিকেল বা কেউ ভাইব্রেট করে আপ অ্যান্ড ডাউন, তখন এনার্জি প্রোপাগেট করে কিভাবে, কোথায় যায়, যেখান থেকে তৈরি হচ্ছে, ফ্রম দ্য এরিয়া অফ দ্য সোর্স এরিয়া থেকে কোথায় ছড়িয়ে পড়ে, টুয়ার্ডস দ্য ডিস্ট্যান্ট প্লেস, চারদিকে ছড়িয়ে পড়ে। তো এটাকে বলা হয় মেকানিক্যাল ওয়েভ, অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্কডানের মাধ্যমে কাজটা হয়েছে, ঠিক আছে? এবং এটার জন্য উই নিড মিডিয়াম, অর্থাৎ দেখো মিডিয়াম ছাড়া এই ধরনের ওয়েভ পাস করতে পারে না। জল ছিল মিডিয়াম ওখানে, না জলের পার্টিকেলগুলো ছিল মিডিয়াম ছিল, বাট দেয়ার আর সার্টেন ওয়েভস, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড দে ডোন্ট নিড এনি মিডিয়াম। অর্থাৎ যে ওয়েভটার কথা বললাম সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, সেটার জন্য মিডিয়ামের দরকার হয়। বাট আমরা যেটা পড়বো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দ্যাট ইজ নট মেকানিক্যাল, বিকজ সেটার জন্য কোনো মিডিয়াম লাগে না। বিকজ মিডিয়াম লাগে না বলেই সূর্য থেকে লাইটটা তোমার পৃথিবীতে এসে পৌঁছায়, সূর্য এবং পৃথিবীর মাঝখানে বিস্তর ফাঁকা জায়গা, কোনো মিডিয়াম নেই ওখানে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডু নট রিকোয়ার এনি মিডিয়াম। তো এটা তৈরি হয় কী করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় কী করে? যখনই কোনো একটা
চার্জকে বা ইলেকট্রিক্যাল চার্জকে, অসিলেটিং ইলেকট্রিক্যাল ফিল্ডকে তুমি কোনো ম্যাগনেটিক ফিল্ডে ফেলবে বা ম্যাগনেটিক ফিল্ডে রাখবে, অথবা উল্টোটা কোনো ম্যাগনেটিক পার্টিকেলকে বা ম্যাগনেটিক মোশন যার আছে, মুভমেন্ট আছে বা মোশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, সেরকম কোনো পার্টিকেলকে তুমি যখন কোনো ইলেকট্রিক্যাল ফিল্ডে ফেলবে তখন এনার্জি ট্রান্সমিট হয়, এবং যে এনার্জিটা ট্রান্সমিট হয় সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কখন তৈরি হবে? যখন ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুজন পারপেন্ডিকুলারলি অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পর অসিলেট করবে। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ জেনারেটেড ডিউ টু দ্য পারপেন্ডিকুলার অসিলেশন অফ ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ছবি দেখুন, ধরো এই ডিরেকশনে তোমার একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এবং এই ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। ক্লিয়ার? তো যাই হোক, তো ইলেকট্রিক ফিল্ডটা এভাবে তোমার মনে করো প্রথম ম্যাগনেটিক ফিল্ড নেই, একটা ইলেকট্রিক চার্জ বা কোনো একটা চার্জ পার্টিকেল এভাবে আপ অ্যান্ড ডাউন মুভ করছে। যদি আপ অ্যান্ড ডাউন মুভ করে তাহলে কি হবে? একটা ওয়েভ তৈরি হবে, সেই ওয়েভ তৈরি হয়েছে, চলে গেছে। দেখো ওয়েভটা কি হবে? যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে দূরের দিকে ছড়িয়ে পড়বে, তাই হয়েছে। সিমিলারলি একটা ম্যাগনেটিক ফিল্ডও মনে করো অসিলেট করছে, এটা মনে করো নেই, তা মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ডও অসিলেট করছে। ওকে, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এবং ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে অসিলেট করছে এরকম ভাবে। আগেরটা আপ অ্যান্ড ডাউন করছিল, আপ অ্যান্ড ডাউন এরকম, আর ম্যাগনেটিক ফিল্ডটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে ফিল্ডটা তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অসিলেট করছে, অর্থাৎ এদিকে অ্যান্ড এদিকে, এদিকে অ্যান্ড এদিকে। ফলে কি হবে? আরেকটা ওয়েভ তৈরি হবে। সেই ওয়েভটা কিরকম হবে? এইভাবে হবে। এবং দেখো এইটা আর এটার মধ্যে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা তৈরি হচ্ছিল কেন? এটা তৈরি হচ্ছিল ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য। আর দেখো এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে যেটা তৈরি হয়েছে এই ওয়েভটা, এটা কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য, কালো কালারের যেটা। আর ব্লু কালারটা তোমার কিসের জন্য? আমি এটা ব্লু কালার দিয়ে আঁকি তাহলে ভালো হবে। ব্লু কালারটা কেন? বিকজ এটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য। তাহলে ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য এইভাবে অসিলেশন হচ্ছিল, এইভাবে। এটা ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য। ঠিক আছে? আর ম্যাগনেটিক ফিল্ড তো এটা, এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ম্যাগনেটিক ফিল্ড, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ক্লিয়ার? অর্থাৎ দেখো এটা আর এটা কিন্তু দুটো আলাদা প্লেন। অর্থাৎ এটা যদি এরকম থাকে, নিচে ওই ব্লু কালারটা যদি এভাবে থাকে আর ব্ল্যাকটা কিন্তু এভাবে আছে, অর্থাৎ দুটো এইভাবে দুটো ফিল্ড এভাবে, একজন এভাবে যাচ্ছে কাঁপছে, আর একজন কিন্তু এভাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড পরস্পর পারপেন্ডিকুলারলি তোমার ভাইব্রেট করছে। এবং দেখো এটা করতে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা এনার্জি এভাবে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা এনার্জি এভাবে যাচ্ছে। তাহলে বলতে পারি দুটো ফিল্ড যদি একসাথে কাজ করে তাহলে দুজনের মিলিয়ে একটা ওয়েভ এনার্জি দেখো এদিকে প্রপাগেট করছে। তাহলে এটা হচ্ছে ডিরেকশন ফর দ্য প্রপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা এই ডিরেকশনে প্রপাগেট করবে। অর্থাৎ দুটো অসিলেটিং ফিল্ড যদি পরস্পর পারপেন্ডিকুলারলি অসিলেট করে, অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলারলি অসিলেট করে, কাঁপতে থাকে, ভাইব্রেট করে, তাহলে কি হবে? একটা নতুন রে বা একটা নতুন এনার্জি ট্রান্সমিশন হবে। সেই এনার্জি ট্রান্সমিশনকে আমরা কি বলি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবং সেটা দেখতে তোমার এরকম। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন বললাম, সেখানে আরো তো একটা কথা আমরা বলতে হবে। বুঝলাম এটা? মেকানিক্যাল ওয়েভ তো জানো, যে পুকুরে ঢিল ফেলা,
তাই না? শব্দ মানে যেখানে যেখানে মেকানিক্যাল ওয়েভটা কিভাবে পাস করে, যেখানে কোনো তোমার মিডিয়াম দরকার হয় সেগুলো মেকানিক্যাল ওয়েভ। পুকুরে ঢিল ফেলার জন্য তোমার কোনো ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক ফিল্ড লাগেনি, তাই না? ওগুলো মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে? তার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে গেলে তোমার ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক ফিল্ডটা লাগবে, দুটোকে একই জায়গায় লাগবে, ঠিক আছে? তবেই হবে। তাহলে আর এক্সাম্পল কি? এক্স রে, গামা রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই যে যেগুলো ওয়েভ তোমরা জানো, এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে বলে তুমি মোবাইলে আমার ভিডিওটা দেখছো, ঠিক আছে? দ্যাট ইজ টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে এইগুলো। আচ্ছা, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আরো কিছু ক্যারেক্টার আমায় জানতে হবে, কিছু ক্যারেক্টার, সাম মোর ক্যারেক্টার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কি রেডিয়েশন আমরা কি দেখলাম, ক্যারেক্টারে কি দেখলাম? যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ জেনারেটেড ডিউ টু পারপেন্ডিকুলার অসিলেশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যখন পারপেন্ডিকুলারলি অসিলেট করবে তখনই একমাত্র ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি হবে, তার আগে নয়। যে কোনো একটা দিয়ে কিন্তু হবে না, দুটোকেই লাগবে। অর্থাৎ ইলেকট্রিক্যাল ফিল্ড ইন ম্যাগনেটিক ফিল্ডে অথবা ম্যাগনেটিক ফিল্ডকে ইলেকট্রিক ফিল্ডে নিয়ে গিয়ে অসিলেট করাতে হবে, তবেই জিনিসটা তৈরি হবে। তাহলে এটা হচ্ছে ক্যারেক্টার নাম্বার 1। আমি এগুলো বলছি, তোমাদের প্রত্যেকের বইতে আছে, বা আমার ভিডিওটা পজ করে করে একটু লিখে নেবে জিনিসগুলো। সব লিখতে গেলে ভিডিওটা শর্ট হবে না, বিকজ 500 কেবির বেশি, 500 এমবির বেশি যদি ভিডিও হয় তোমাদের কিন্তু বাফারিং হবে প্রচুর পরিমাণে, ঠিক আছে? দেখতে অসুবিধা হবে, ওই জন্য আমি শুধু শুধু ইলংগেট করছি না। তবে দরকার হলে আমাকে তোমরা অবশ্যই জানাবে, আমি কিন্তু জিনিসটা দেখবো। কেন, হোয়াটসঅ্যাপে তো আমরা আছি একে অপরের সাথে কানেক্টেড। ক্লাসের পরে তো হোয়াটসঅ্যাপে তোমাদের সঙ্গে জিজ্ঞেস করবে, কথা তো বলবোই, তখন আমাকে বলবে যে জায়গাটা বোঝোনি। শুধু শুধু ভিডিওকে লার্জ করে লাভ নেই, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট তাহলে কি বললাম? প্রথমটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এর পারপেন্ডিকুলার অসিলেশন। আমি জাস্ট ছোট করে করে লিখছি। অর্থাৎ ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক ফিল্ডের পরস্পরের লম্বভাবে যখন কম্পন হবে, মানে অসিলেশন হবে, তখনই তা তৈরি হবে, ঠিক আছে? পরীক্ষায় এগুলো প্রশ্ন আসবে না, চাপ নেই, জাস্ট বোঝার জন্য বলছি। পরীক্ষা যেগুলো লিখতে হবে সেগুলো লিখে দেবো, সেগুলো লিখে করাবো, কোনো চাপ নিতে হবে না, ঠিক আছে? আরেকটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লাইটের স্পিডে, বিকজ লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এবং সবাই প্রায় একই স্পিডে একই ভেলোসিটিতে যায়, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হ্যাভ সেম ভেলোসিটি, সবার একই ভেলোসিটি। ক্লিয়ার? থার্ড ক্যারেক্টার কি? এটা বুঝে গেছো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কোনো মিডিয়াম বা মাধ্যমের দরকার হয় না, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ডু নট রিকোয়ার এনি মিডিয়াম। আরো কিছু জিনিস শিখি, চলো। আরো কয়েকটা জিনিস আমাদের টার্মিনোলজি জানতে হবে অ্যাবাউট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস। দ্যাট ইজ ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমাকে এবার জানতে হবে, তাই তো? দেখো, এটা আমি আঁকলাম, এটা মনে করো সোর্স মানে এখানেই মনে করো ভাইব্রেশনটা হচ্ছে, এখানেই ভাইব্রেশনটা হচ্ছে। আচ্ছা, আমি এটাকে একটা পার্ট আঁকলাম, হ্যাঁ, আমি আরেকটা পার্ট এভাবে আঁকলাম না, একটা পার্ট এঁকেই ব্যাপারটা বোঝাচ্ছে। ওয়েভলেন্থ বোঝার জন্য দুটো পার্ট, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুটোর অসিলেশন একসাথে আমার দেখানোর দরকার নেই। আমি আঁকতেই পারি এরকম ভাবে, কোনো অসুবিধা নেই, বেকার কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমি যে কোনো একটা পার্ট নিয়েই করছি জিনিসটাকে। আচ্ছা দেখো, এটাকে বলা হয় ক্রেস্ট, তাই তো? এটাকে বলা হয় ট্রাফ, ওকে? এন্ড ওয়েভলেন্থ হচ্ছে দুটো সাকসেসিভ ক্রেস্ট বা দুটো সাকসেসিভ ট্রাফ, এদের মধ্যে ডিস্টেন্সকে বলা হয় ওয়েভলেন্থ। তরঙ্গদৈর্ঘ্য কি? যে দুটো চূড়ো, এটা যে কোনো তরঙ্গের পাশাপাশি যে দুটো পিক বা এটাকে ক্রেস্ট বলে, এদের মধ্যে ডিস্টেন্স, ঠিক আছে? শীর্ষ তরঙ্গের যে দুটো পাশাপাশি তরঙ্গের যে শীর্ষ, বাংলায় বলা হয় শীর্ষ আর ইংরেজিতে বলা হয় ক্রেস্ট, CREST, ক্রেস্ট, মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় তরঙ্গের দৈর্ঘ্য,
ঠিক আছে? তাহলে নেক্সট, আচ্ছা এখানে আরো কিছু জিনিস তোমাদের ম্যাথমেটিক্যাল, তাহলে আমরা এই তরঙ্গ দৈর্ঘ্য একে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি। কি দিয়ে এক্সপ্রেস করি? ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য একে আমরা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি, ল্যামডা। আর এই ওয়েভলেন্থকে আমরা মাপি কিসে? জেনারেলি ইউনিট অফ অ্যাংস্ট্রমে মাপি, ন্যানোমিটারে মাপি, মিটারে মাপি, সেন্টিমিটারে মাপি। তাহলে অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, মিটার, সেন্টিমিটার, এগুলোতে আমরা ওয়েভলেন্থ মাপি। তাহলে এদের মধ্যে একটা ইন্টার রিলেশন আছে, সেগুলো আমায় জানতে হবে, বিকজ নিউমেরিক্যালস করার জন্য সেগুলো লাগবে। এইগুলো লিখে নাও। 1 অ্যাংস্ট্রম সমান সমান 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার। 1 ন্যানোমিটার সমান সমান 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার। 1 সেন্টিমিটার is equal to 10 to the power 8 angstrom is equal to 10 to the power 7 ন্যানোমিটার। এগুলো তোমার কাজে লাগবে নিউমেরিক্যাল করার সময়। নেক্সট হেডিং করো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ করলাম, এবার পড়তে হবে ফ্রিকোয়েন্সি। বাংলায় বলে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বাংলায় বলে কম্পাঙ্ক। আচ্ছা আমাদের কিন্তু সায়েন্টিফিক টার্মগুলো ইংরেজিতেই জানতে হবে, সায়েন্টিফিক টার্মগুলো আমাদের কিন্তু ইংরেজিতেই পড়তে হবে। সুতরাং আমি প্রথম বাংলায় বলে বলে দিচ্ছি বটে, যারা বাংলা মিডিয়ামের ছাত্ররা দেখছো তাদের জন্য, বাট তোমাদেরকে কিন্তু এটার সঙ্গে অভ্যস্ত হতে হবে আস্তে আস্তে। অসুবিধা হলে আমায় জিজ্ঞাসা করবে, বাট টার্মগুলো কিন্তু বাংলা ইংরেজিতেই পড়তে হবে, ঠিক আছে? তাতে তোমার সুবিধা হবে। তাহলে ফ্রিকোয়েন্সি বাংলায় বলা হয় কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সিটা কি বলছে? কোন একটা পয়েন্ট এর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ তোমার পাস করে যায় তাকে তার ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি কি? কোন একটা পার্টিকুলার পয়েন্টের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ পাস করবে তাকে তার বলবো ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলাম? তুমি এখনো ব্যাপারটা ধরতে পারলে না, বুঝতে পারলে না যে স্যার আমি এখনো বুঝতে পারিনি। ধরো এটাকে মনে করো তোমার পুকুর, পন্ড। পন্ডের মাঝখানে তুমি ঢিল ফেলেছো একটা, তো ঢিল ফেলে কি হবে? ওয়েভ ছড়িয়ে পড়বে, এরকম ভাবে ওয়েভটা চলে আসবে এদিকে, একদম আস্তে আস্তে এন্ডের দিকে চলে আসবে, ধারের দিকে। তো এগুলো কি গো? এগুলো সবাই একটা ওয়েভ। তো এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ, এই একটা ওয়েভ, এটা ওয়েভ। তাহলে এরকম ভাবে কোন একটা পয়েন্ট তুমি এটা ধরে নাও, স্ট্যাটিক ধরে নাও, এখান থেকে 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ পাস করবে, যতগুলো ওয়েভ 1 সেকেন্ডে যতগুলো ওয়েভ পাস করবে তাকেই বলা হয় তার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার এনার্জি যত বেশি হবে। অর্থাৎ তুমি একটা কি করলে, একটা বড় ইট, বড় সাইজের ইট নিয়ে মাঝখানে ফেললে, সেখানে কি হবে? প্রচুর ওয়েভ তৈরি হবে, প্রচুর ওয়েভ, খুব ফাস্ট 1 সেকেন্ডে একটা পয়েন্টের মধ্যে খুব ফাস্ট ওয়েভ পাস করবে, ঢেউগুলো বড় বড় হবে, তাই না? তাহলে এনার্জিটা বেশি। আর তুমি কি করলে, এইটুকু ছোট একটা ঢিল নিয়ে মাঝখানে ফেললে, তাতে কি হবে? ওয়েভ তৈরি হবে, বাট সেটা কিন্তু খুব কম, আস্তে আস্তে পাস করবে, তাই না? অর্থাৎ একটা পয়েন্টে 1 সেকেন্ডে আগে যদি যে একটা বড় গোটা ইট ফেললে যদি 100খানা ওয়েভ পাস করে 1 সেকেন্ডে, তুমি যদি একটা ছোট ঢিল ফেলো 50টা পাস করবে, 10টা পাস করবে। তাহলে 1 সেকেন্ডে কতটা ওয়েভ একটা পয়েন্ট দিয়ে পাস করছে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত তার এনার্জি বেশি, অর্থাৎ ওই ওয়েভটা তত বেশি শক্তিশালী। মনে করো তুমি দীঘার সমুদ্রে বা পুরীর সমুদ্রে চান করতে গেছো, তোমার কাছে একটা ঢেউ এলো, তুমি তো লাফ দিয়ে দিলে, বাঁচিয়ে দিলে, বিকজ তারপরে আরেকটা ঢেউ অনেকটা সময় ধরে আসে, অনেক পরে আসছে। এবার যদি এরকম হয়, একটা ঢেউ তারপর আরেকটা ঢেউ তারপর আরেকটা ঢেউ পরপর যদি ঢেউ আসে, তুমি কতগুলোতে লাফ দেবে? আলটিমেটলি তুমি কিন্তু হিট হবে বাই দ্য ওয়েভ, বিকজ ওই ওয়েভটার এনার্জি কিন্তু বেশি। তাই তোমাকে এনার্জি বেশি বলে অত ফাস্ট অতগুলো ওয়েভ একসাথে এসেছে পরপর। যত এনার্জি বেশি হবে তত বেশি ওয়েভ পাস করবে, তাই না? সুতরাং ওয়েভ ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে একটা পার্টিকুলার পয়েন্টের মধ্যে দিয়ে যতগুলো ওয়েভ পাস করে সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। আর যত কারণ ফ্রিকোয়েন্সি বেশি হবে তত সেই ওয়েভটার এনার্জি কিন্তু বেশি হবে। অর্থাৎ এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সির কিন্তু ডাইরেক্ট রিলেশন আছে, মনে থাকবে। ফ্রিকোয়েন্সিকে আমরা কিন্তু যেভাবে স্টাডি করি সেটাকে বলা হয় নিউ, নট NEW, নিউ। ফ্রিকোয়েন্সিকে স্টাডি করা হয় এই চিহ্নটা দিয়ে, আর এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে NU, নিউ।
ফ্রিকোয়েন্সিকে নিউ এটা দিয়ে ডিনোট করা হয়, এটাকে বলা হয় NU নিউ, নট NEW নিউ। নিউ, তো নিউ হচ্ছে, নিউকে ডিফাইন করা এভাবে c/λ। নিউকে ডিফাইন করা কিভাবে? c/λ। c হচ্ছে আলোর গতিবেগ, c হচ্ছে ভেলোসিটি, এন্ড c/λ হচ্ছে নিউ। হচ্ছে একে কিসে মাপা হয়? ফ্রিকোয়েন্সিকে মাপা হয় হার্জ বা সাইকেলস পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সিকে মাপা হয় কোন ইউনিটে মাপা হয়? যেমন ভাবে আমাদের ওয়েভলেন্থকে মাপা হয় অ্যাংস্ট্রম, মিটার, সেন্টিমিটারে, তেমনি ফ্রিকোয়েন্সি মাপা হয় হার্জ বা সাইকেলস পার সেকেন্ডে মাপা হয়। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মাপা হয় এভাবে। নেক্সট চলে যাও ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা, ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারকে বলা হয় দেখো নিউ বার c/λ, নিউ বার, নিউ বার এভাবে বলা হয়, এই সাইনটাকে বার বলা হয়। নিউ বার হচ্ছে তোমার 1/λ, সরি নিউ বার হচ্ছে 1/λ, অর্থাৎ ওয়েভলেন্থের রেসিপ্রোকাল, ওয়েভলেন্থের অনুন্নক, ওয়েভলেন্থের অনুন্নক বা রেসিপ্রোকালকে বলা হয় তোমার নিউ বার বা তরঙ্গের সংখ্যা বা ওয়েভ নাম্বার। হলো ওয়েভ নাম্বারকে কিসে মাপা হয়? সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্সে পড়া হয়, বিকজ ল্যামডার একক তো সেন্টিমিটার বা মিটার, তাহলে 1/λ মানে কি হবে? সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউডে বাংলায় বলা হয় বিস্তার, তরঙ্গের বিস্তার। ঠিক আছে? অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডকে স্মল a দিয়ে ডিনোট করা হয়, অ্যামপ্লিটিউডকে স্মল a দিয়ে ডিনোট করা হয়। অ্যামপ্লিটিউড কি জানো? অ্যামপ্লিটিউড হচ্ছে একটা ওয়েভের এই যে যতটা বেশি এই অ্যাক্সিস থেকে যতটা বেশি ক্রেস্ট আছে বা যতটা বেশি তোমার ট্রাপ আছে, এই যে ডিসটেন্সটা, সেটাকেই বলা হয় তার অ্যামপ্লিটিউড। বুঝতে পারলে কি বললাম? তাহলে অ্যামপ্লিটিউডটা কি জিনিস? হাইট অফ ক্রেস্ট বা ডিপনেস অফ দ্য ডেপথ অফ দ্য ট্রাপ। তাহলে কি বলা হয়? অ্যামপ্লিটিউডটা কি অ্যাকচুয়ালি? হাইট অফ ক্রেস্ট অর ডেপথ অফ ট্রাপ। বুঝতে পারলাম? এই যে যতটা এটার হাইটটা বা এর ডেপথটাকেই বলা হয় অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? আচ্ছা, কোনো ওয়েভের ধরো এই একটা ওয়েভ, এদিকে আমি আরেকটা ওয়েভ আঁকলাম, সেই ওয়েভটা আবার এরকম, এই ওয়েভটা আবার এরকম, তাহলে এখানে দেখো এই অ্যামপ্লিটিউড অনেক বেশি, তাহলে যে ওয়েভের অ্যামপ্লিটিউড বেশি সেই ওয়েভটা অনেক বেশি ইন্টেন্স, অর্থাৎ প্রাবল্য বলা হয় বাংলা, ইন্টেন্সিটি অনেক বেশি, অর্থাৎ অ্যামপ্লিটিউডের সাথে ইন্টেন্সিটির একটা সম্পর্ক আছে, মনে রাখবে। তাহলে অ্যামপ্লিটিউড কি? অ্যামপ্লিটিউড ইজ দ্য হাইট অফ ক্রেস্ট এন্ড ডেপথ অফ দ্য ট্রাপ। আর অ্যামপ্লিটিউড যত বেশি হবে তত তার ইন্টেন্সিটি বেশি হবে। কোন একটা ওয়েভের যত বেশি অ্যামপ্লিটিউড, যত বেশি হাইট এন্ড ডেপথ যত বেশি, তত তার অ্যামপ্লিটিউড বেশি বা তার ইন্টেন্সিটি বেশি। তাহলে অ্যামপ্লিটিউড এবং ইন্টেন্সিটির মধ্যে একটা রিলেশন আছে। ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু a স্কয়ার, অর্থাৎ অ্যামপ্লিটিউড স্কয়ার করলে তার সাথে ইন্টেন্সিটি বাড়বে, সেভাবে বাড়বে। হয়েছে? তাহলে এই জিনিসটা কি বলো তো? এই যেটা ওয়েভ আঁকলাম, এই যে আঁকলাম, এইগুলোকে কি বলে? এইগুলোকে কি বলে? এইগুলো এখানে অ্যামপ্লিটিউড কত? এখানে অ্যামপ্লিটিউড 0। দেখো এখানে কোনো হাইট নেই, কোনো ডেপথ নেই। এই সমস্ত পয়েন্টগুলো যেখানে ওয়েভটা এই অ্যাক্সিসকে টাচ করেছে সেখানে কোনো হাইট নেই, কোনো ডেপথ নেই, অর্থাৎ এই সমস্ত পয়েন্টে অ্যামপ্লিটিউডটা 0, অর্থাৎ এই সমস্ত পয়েন্টগুলোতে অ্যামপ্লিটিউড 0, এবং এগুলোকে বলা হয় নোডাল পয়েন্ট, অর্থাৎ যে সমস্ত জায়গায় অ্যামপ্লিটিউড 0 সেখানে সেই পয়েন্টগুলোকে বলা হয় নোডাল পয়েন্ট বা নোড বলা হয়। বা ঘুরিয়ে বলতে পারো, কোনো একটা ওয়েভের নোড কাকে বলে? কোনো একটা ওয়েভ তার নোড কোনটা? নোড হচ্ছে সেই জায়গা যেখানে তার অ্যামপ্লিটিউডটা 0। ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা তোমাদের বলতে হবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম
ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটাকে বলা হয় অ্যারেঞ্জমেন্ট অফ various types of electromagnetic radiations in the order of their increasing বাংলাটা বলে দিচ্ছি, কোনো চাপ নেই, ইনক্রিজিং অর ডিক্রিজিং ওয়েভলেন্থ। বোঝা একবার? ইএম স্পেকট্রাম বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি? একাধিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে যদি আমরা পরপর সাজিয়ে দিই, একাধিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে যদি আমরা পরপর এমনভাবে সাজাই যেখানে ক্রমাগত তাদের হয় তোমার ওয়েভলেন্থগুলো বেড়েছে বা ক্রমাগত তোমাদের ওয়েভলেন্থগুলো কমেছে, বা কম ওয়েভলেন্থ থেকে বেশি ওয়েভলেন্থ অবধি অনেকগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পরপর সাজিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যেমন ধরো একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি? একাধিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে যদি তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান ক্রমে সাজানো হয় তাহলে তাকে বলা হবে, তাহলে সেই সবগুলোকে একসাথে বলা হবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। যেমন ধরো রেডিও অর টেলিভিশন ওয়েভ, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এদের দুজনের। এরপরে মাইক্রোওয়েভ, তারপরে আসছে ইনফ্রারেড ওয়েভ, ইনফ্রারেডের পরে আসছে ভিজিবল, সব বুঝিয়ে দিচ্ছি, ভিজিবল, তারপরে ভিজিবলের পরে আসবে ইউভি, তারপরে আসবে এক্স রে, তারপরে আসবে গামা রে, তারপরে আসছে কসমিক রে। অর্থাৎ এখানে ওয়েভলেন্থ দেখো অনেকগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে আমি পরপর সাজিয়েছি, এবং কেমন ভাবে সাজিয়েছি দেখো, ওদের ডিক্রিজ ওয়েভলেন্থ, অর্থাৎ এখান থেকে এখানে গেলে ওয়েভলেন্থ কমেছে, এখান থেকে এর ওয়েভলেন্থ কম, এর ওয়েভলেন্থ আরেকটু কম, এর আরেকটু কম, এর আরেকটু কম, এভাবে সাজিয়েছি। অর্থাৎ যখন একাধিক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে আমি তাদের হয় ডিক্রিজ বা ইনক্রিজ ওয়েভলেন্থ অনুসারে এক জায়গায় সাজিয়ে নেব, তখন যেটা পাবো যাকে বলা হলো স্পেকট্রাম। অর্থাৎ এই সবগুলোকে বলা হয়, একসাথে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। বলতে পারলাম? তো রেডিও ওয়েভ বা টেলিভিশন বলতে জানোই কি জিনিস, আর সবই এগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মাইক্রোওয়েভ টেলিফোনে যেগুলো কাজে লাগানো হয়, বা তোমাদের কুকারও আছে, মাইক্রোওয়েভ যন্ত্র আছে। ইনফ্রারেড মানে হচ্ছে কোনো একটা হট বস্তু থেকে যেভাবে তোমার তাপমাত্রা বেরিয়ে আসে, কোনো একটা গরম লোহার রডকে প্রচন্ড লাল গরম করেছে, সেখান থেকে যে রেডিয়েশন বেরিয়ে আসবে, যেভাবে বেরিয়ে আসবে, মানে সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ওখানে লোহার রডে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থাকে না ওরকমভাবে। আমি বোঝাতে চাইলাম যে কোনো একটা হট বস্তু গরম হয়েছে, সেখান থেকে যদি কোনো রেডিয়েশন বেরোয় তাহলে সেটা প্রায় ইনফ্রারেডের মতো করে আসে। ভিজিবল মানে যে রেডিয়েশন আমরা দেখতে পাই, যেগুলো আমরা দেখতে পাই। ইউভি সূর্য তৈরি হতে পারে, এক্স রে আমরা তৈরি করতে পারি কৃত্রিমভাবে, গামা রে তোমার রেডিও অ্যাক্টিভিটির ফলে তৈরি হয়, আর কসমিক রে হচ্ছে তোমার একদম মহাশূন্যে তৈরি হয়। তো যাই হোক, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের আমরা ব্রিফ ইন্ট্রোডাকশন শেষ করলাম। এর পরের লেকচারটা চলে যাও, পরের লেকচারটা হচ্ছে তোমাদের কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশনের উপরে। সুতরাং এই লেকচারটা এখানেই এন্ড করতে হবে। এখানে এন্ড করে একটু দম নিতে পারো, একটু জল খেতে পারো, যাও খেয়ে দিয়ে নাও, নিয়ে তোমরা নেক্সট লেকচারের দিকে কিন্তু চলে যেতে হবে।